নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নিই আজকের পর্বটি। ওদিকে পেরিন সাহেবের বাগানে তখন আরেক নাটক জটিল হয়ে উঠেছে। সকাল থেকে ক্লাইভের মনটা অস্থির ছিল। হুগলি থেকে ফেরবার সময়ই ক্লাইভ খবর পেয়েছিল রাজা দুর্লভরাব আর্মি সরিয়ে নিয়ে গেছে লক্কাবাগ থেকে। আর তারপর এখানে এসে দিদির সঙ্গে কথা বলবার সময়েই কেষ্টনগরের মহারাজ এসে হাজির হয়েছিল, আর সঙ্গে ছিলেন হাতিয়ারগড়ের জমিদার। এতদিন ধরে যে ধারণাটা মনে মনে গড়ে উঠেছিল সেটাই আরও শক্ত হয়ে শেকড় গজালো সাহেবের মনে। এরাই ইন্ডিয়ান। অ্যাডমিরাল ওয়াটসন আগেই ভালো করে চিনেছিল এদের। এবার ক্লাইভও চিনতে পারলে এরাই ইন্ডিয়ান। সামান্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একদিন 6 টাকা মাইনের রাইটার হয়ে এসেছিল সে। না আছে তার ফ্যামিলি পরিচয়, না আছে বিদ্যে, না আছে টাকা, বলতে গেলে কিছুই নেই তার। গড শুধু দিয়েছে 2টো চোখ, একখানা বুক আর দুর্জয় সাহস। ক্যাপিটাল বলতে আর কিছুই নেই তার। একজন জগৎ শেঠ কি একজন অমিচাঁদ তাকে কিনে নিতে পারে, তবু তার কাছেই এই ইন্ডিয়ানরা আসছে। সবাই চাইছে ক্লাইভ তাদের কিং করে দেবে। ক্লাইভই তাদের সেভিয়ার, ক্লাইভই তাদের অলমাইটি গড। এদের কি লজ্জাও হয় না? এদের কি নিজেদের ওপর একটু আস্থাও নেই? তোমরা তোমাদের কান্ট্রির কথা ভাবছ না, শুধু ভাবছ নিজেদের লাভ লোকসানের কথা। কিন্তু আমিও তো মানুষ, আমারও তো লোভ থাকতে পারে। আমিও তো তোমাদের প্রপার্টি কেড়ে নিতে পারি। ওয়াটসন বলেছিল, এটাই আমাদের অপরচুনিটি রবার্ট, এমন সুযোগ আর আসবে না। ফ্রেঞ্চরা নেই, ডাচরা নেই, পর্তুগিজরা নেই, এখন আমরাই লর্ড অব দ্য ল্যান্ড। মহারাজার কথা শুনতে শুনতে ওয়াটসনের কথাগুলোই মনে পড়ছিল বারবার। নবাবের ফেভারে কেউ নেই। নবাবের নিজের মাদার পর্যন্ত নবাবের বিরুদ্ধে। এর চেয়ে বড় হতভাগা আর কে আছে দুনিয়ায়? এই নবাব তো যেতে বাধ্য। তবু ইতিহাসের এমন ভাগ্য যে আমি এই সেঞ্চুরির ডেনিয়াল হয়ে উঠব। হঠাৎই ক্লাইভ বললে, আমি যদি মুর্শিদাবাদ অ্যাটাক করি তো আপনারা আমাকে হেল্প করবেন কথা দিচ্ছেন? ছোটমশাই সমস্ত কথাই মন দিয়ে শুনছিল। বললে, আমি কথা দিচ্ছি আপনাকে সব রকমের সাহায্য করব। আমি টাকা দিয়ে সাহায্য করব, মানুষ দিয়ে সাহায্য করব, আমার হাতি আছে, আপনি যদি চান তাও দিতে পারি। কিন্তু ক্লাইভ উত্তর দেবার আগেই বাইরে কার যেন পায়ের শব্দ হলো। অর্ডারলি। অর্ডারলি ভেতরে এসে কি যেন বলতে গিয়ে থেমে গেল। মিলিটারি সিক্রেট বাইরের লোকের কাছে প্রকাশ করার কথা নয়। রবার্ট ক্লাইভ মুখ দেখে বুঝতে পারলে মহারাজকে বসতে বলে পাশের ঘরে গেল। অ্যাডমিরাল ওয়াটসন বসেছিল সেখানে। জিজ্ঞেস করলে, ও ঘরে কারা? ক্লাইভ বললে, কৃষ্ণনগরের মহারাজ আর হাতিয়ারগড়ের জমিদার। কি বলছে ওরা? কি করতে এসেছে? দ্য সেম প্রপোজাল। ওরাও নবাবের এগেনস্টে। আমরাই ওদের সেভিয়ার, আমাদের হেল্প করতে রেডি ওরা। কিন্তু এই দেখো, ওয়াটসের কাছ থেকে চিঠি এসেছে। 2000 মনসবদার ইয়ার লুথুফ খা আর মির্জাফর তাদের টার্মস দিয়েছে, আর এই হচ্ছে মির্জাফরের টার্মস। 1, 2, 3 করে 12 দফা শর্ত মির্জাফরের। এক এক করে সবগুলো শর্ত পড়তে লাগলো ওয়াটসন। 7 নম্বর শর্তে লেখা আছে, আরমানিগণের ক্ষতিপূরণের জন্য 7 লক্ষ টাকা দিব। ইংরেজ দেশীয় প্রভৃতির মধ্যে কাহাকে কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে হইবে তাহা ওয়াটসন, ক্লাইভ, ড্রেক, ওয়াটস, কিলপাট্রিক ও বিচার সাহেব ঠিক করিয়া দিবেন। নম্বর 8, কলিকাতা যে খাত দ্বারা বেষ্টিত আছে তাহার মধ্যে অনেক জমিদারের জমি রহিয়াছে। এই জমি এবং খাতের বাহিরে 600 গজ ইংরেজ কোম্পানিকে দান করিব। নম্বর 8, কলিকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত স্থান ইংরেজ কোম্পানির জমিদারি হইবে। তথাকার সমস্ত কর্মচারী কোম্পানির অধীন হইবে এবং কোম্পানি অন্যান্য জমিদারের মতো রাজকর দিবেন। নম্বর 10, যখন আমি ইংরেজ সৈন্যের সাহায্য চাহিব তখন তাহার ব্যয়ভার আমার। নম্বর 11,
হুগলির দক্ষিণে কোনো স্থানে দুর্গ প্রস্তুত করিব না। নম্বর 12, আমি বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 প্রদেশের রাজ্যে অধিষ্ঠিত হইলেই উল্লেখিত সমস্ত টাকা দিব। ঈশ্বর এবং পয়ংবরের নামে শপথ করিয়া প্রতিজ্ঞা করিতেছি, যতদিন জীবিত থাকিব ততদিন এই সন্ধিপত্রের নিয়ম পালন করিব। তারিখ 15 রমজান, 4 জুলুস। ইতি মির্জাফর খাঁ। তারই নিচে সকলেরই সই রয়েছে। ওয়াটসন, ড্রেক, ওয়াট, কিলপ্যাট্রিক, বিচার। ওয়াটসন জিজ্ঞেস করলে, তুমি যেমন ড্রাফট করে দিয়েছিলে ঠিক তেমনি লিখে পাঠিয়ে দিয়েছে, এখন তুমি একটা সই করে দাও। ক্লাইভ বারবার পড়তে লাগলো টার্মসগুলো, কোথাও কোনো ফাঁক না থাকে। ওয়াটসন বললে, ফ্লেচার এই টার্মস নিয়ে চলে এসেছে কাশিমবাজার থেকে, এক্ষুনি আবার 1 কপি মির্জাফরকে দিতে যাবে। আর ওয়াটস? সে জগৎ শেঠের বাড়িতে গিয়েছিল। উমিচাঁদ যায়নি? গিয়েছিল, উমিচাঁদ সঙ্গেই ছিল, কিন্তু ফ্লেচার বললে যে মুর্শিদাবাদে সমস্ত জানাজানি হয়ে গেছে। ফ্লেচার কোথায়? ওয়াটসন বললে, বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি, তুমি আগে ওদের বিদায় করে দাও, ওরা চলে গেলে তোমাকে আরও অনেক কথা বলবো, অনেক জরুরি কথা আছে। ক্লাইভ উঠল। পাশের ঘরে তখনও মহারাজ আর ছোট মশাই চুপ করে অপেক্ষা করছিলেন। ক্লাইভ গিয়ে বললে, মহারাজ, আজকে একটা জরুরি কাজে আটকে পড়েছি, আপনি আরেকদিন বরং আসবেন। মহারাজ উঠলেন, ছোট মশাইও উঠল। ক্লাইভ বললে, কিছু মনে করবেন না ছোট মশাই, আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমিও আপনাদের হেল্প করব। গড ইউ হেল্প আস। অনেক আশা নিয়ে এসেছিলেন ছোট মশাই, মনটা বড় ভেঙে গেল। আজ কতদিন ধরে কেবল এই ক্লাইভ সাহেবের সঙ্গে দেখা করবার জন্য চেষ্টা করে আসছে, কিন্তু প্রত্যেকবারই একটা না একটা বাধা এসে পড়ছে। সেবারেও সেই বাউন্ডুলে কবিটাকে মুরুব্বি ধরে এসেছিল, সেবারেও বাধা পড়েছিল। মহারাজ বাইরে বেরিয়ে বললেন, এতদিন ধৈর্য তো ধরলেন, আর একটু ধৈর্য ধরুন। যদি ধৈর্যই না ধরতে পারবেন তো পুরুষ মানুষ হয়েছিলেন কেন? কিন্তু আমি বড় গিন্নির কাছে মুখ দেখাবো কেমন করে? তা আপনার তো কিছু দোষ নয়, আপনিই বা কী করবেন? ছোটমশাই বললে, আমারই তো দোষ। আমি যদি আমার স্ত্রীর রূপ দেখাবার জন্য বাহাদুরি করে মুর্শিদাবাদে নবাবজাদার বিয়ের সময় না যাই, তাহলে এসব আর কিছুই হয় না। কেউ জানতেই পারত না যে আমার স্ত্রী সুন্দরী। ততক্ষণে বাইরে বেরিয়েছে দুইজনে। মহারাজ বললেন, আপনার বজরা কোথায়? আমি তো কালীঘাটে বজরা রেখে এসেছি। তাহলে আমার সঙ্গে চলুন, একসঙ্গে কালীঘাট পর্যন্ত যাই। ওখান থেকে সকলকে নিয়ে আমি কেষ্টনগরে চলে যাব, আর আপনি হাতিয়ারগড়ে চলে যাবেন। কিন্তু আমি বড় গিন্নিকে গিয়ে কি বলবো? মহারাজ বললেন, বলবেন আমি তার ভার নিয়েছি। দেখলেন না ক্লাইভ সাহেবের মুখের চেহারাখানা? ভেতরে ভেতরে ওতে ষড়যন্ত্র চলছে। আপনি ভালো করে দেখেননি, আমি দেখেছি। সাহেবের আরদালি যেই ঘরে ঢুকলো, সাহেবের মুখখানা কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমি তো বললাম সাহেবকে আমি টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোকবল দিয়ে, হাতি দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করব। সে ভালোই করেছেন বলে আমি ভেতরে ভেতরে সাহায্য করব। আমি তো মহারাজা হয়ে প্রকাশ্যে সাহায্য করার কথা বলতে পারি না আপনার মতো। জানাজানি হয়ে গেলে আমাদের সকলের ক্ষতি হয়ে যাবে। রাজনীতিতে অত তাড়াতাড়ি কিছু করতে নেই, সইয়ে সইয়ে ঠিক সময় ঘা দিতে হয়, জানেন তো। আর সেজন্যই নবাব এখনও আমার ওপর সন্দেহ করেনি। সকলের ওপর সন্দেহ হলে সব বন্দোবস্ত গোলমাল হয়ে যাবে। ছোটমশাই বললে, তাহলে আমি এখন কি করব? মহারাজ বললেন, আমি কৃষ্ণনগরে গিয়েই আপনাকে খবর দেব। কিন্তু কি খবরই বা দেবেন আপনি? আমি তো কোনো আশাই আর দেখতে পাচ্ছি না। মহারাজ বললেন, আশা কারো মেটবার কথা নয় ছোটমশাই, নইলে বাদশাহ ঔরঙ্গজেবের মতো লোক 92 বছরে মরবার সময় কখনো ওইরকম কথা বলে যায়? আপনি আমি তো তুচ্ছ। আমরা যদি 300 বছরও বাঁচি তবুও আমাদের আশা মিটবে না। ওদিকে ঘরের মধ্যে ওয়াটসন বললে, ওরা গেছে এখন? হ্যাঁ, ওদের বিদায় করে দিয়ে এলাম। তাহলে এখনই ফোর্টে চলো।
কেন? কাশিমাচা থেকে ওয়াটসন ফ্লেচারকে চিঠি দিয়েছে যে মির্জাফরের সঙ্গে যে আমাদের কথাবার্তা চলেছে তা মুর্শিদাবাদে সব জানাজানি হয়ে গেছে। জগৎ শেঠজির বাড়িতে যখন ওয়াটস আর উমিচাঁদ গিয়েছিল তখন হঠাৎ সেখানে মরিয়ম বেগম গিয়ে হাজির। সে কি? মরিয়ম বেগম কী করে জানতে পারলে? ভগবানই জানে। শুনলাম মরিয়ম বেগম নাকি জগৎ শেঠের বাড়িতে গিয়ে কান্নাকাটি করেছে আর বলেছে তার হাজব্যান্ডের কাছে ফিরে যেতে চায়। ক্লাইভ বললে, অল ব্লাফ, সমস্ত মিথ্যে কথা। কিন্তু সত্যি হোক কিংবা মিথ্যে হোক, উই মাস্ট বি কেয়ারফুল। চলো, আমি সমস্ত প্ল্যান করে ফেলেছি। কালকে ওয়াটস আর উমিচাঁদ আসছে ক্যালকাটায়। আমার মনে হয় এক্ষুনি আর্মি নিয়ে মুর্শিদাবাদের দিকে এগিয়ে যাওয়া উচিত। ক্লাইভ বললে, আচ্ছা চলো তাহলে। দুজনেই বাইরে বেরোলো। আর সময় নেই। একবার ইচ্ছে হলো হরিচরণকে বলে যায়, কিন্তু কাছাকাছি কোথাও তাকে দেখা গেল না। ওয়াটস জিজ্ঞেস করলে, কি খুঁজছো ক্লাইভ? ক্লাইভ বললে, আমার এখানে যে লেডিরা রয়েছে তাদের খবর দিয়েই যাচ্ছি। তোমার এখানে এখনও আছে তারা? ওরা তো রইলই, ওদের জন্য ভাবছো কেন? এখন চলো, পরে এসে দেখা করো। একদিকে মির্জাফরের টার্মস আর অন্যদিকে এরা। ঠিক আছে, একটুখানি ফোর্টে যাবো আর আসবো, কত আর দেরি হবে। অ্যাডমিরাল ওয়াটসন তখনও টানাটানি করছে। তখন আর সময়ও নেই। কাউকে না বলে বাইরে চলে এলো। আর তারপর সে পেরিন সাহেবের বাগানের ছাউনি পেরিয়ে কর্নেল আর অ্যাডমিরালকে নিয়ে কোম্পানির পালকিটা সোজা ফোর্টের দিকে চলতে লাগল। ইতিহাসেরও এও বুঝি এক পরিহাস। কে জানত বেগম মেরি বিশ্বাস সেই রাত্রে জগৎ শেঠজির বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে এমন করে সারা পৃথিবীর মানচিত্রের রং বদলে যাবে। সামান্য এক গ্রামের মেয়ে মরালি, মরালিবালা দাসী, শোভারাম বিশ্বাসের মেয়ে, সেই হবে সেই রং বদলের উপলক্ষ। আর বেগম মেরি বিশ্বাস নিজেই কি জানত? না, সেও জানত না। যতক্ষণ জগৎ শেঠজির সঙ্গে ওয়াটস আর উমিচাঁদের কথা হয়েছে সবই কান পেতে শুনছিল মরালি। পাশের ঘর থেকে স্পষ্ট সব কথা কানে এসেছে। তারপর যখন আবার জগৎ শেঠজি ঘরে ঢুকলো তখন মরালি দূরে সরে এসে নিজের জায়গায় বসল। জগৎ শেঠজি বললেন, এত রাত্রে আপনি এখানে এসেছেন, আপনার চেহেল সুতনে কেউ টের পায়নি? মরালি বললে, টের তো পেয়েইছে। আমার তানজামের বেহারারা আমার সঙ্গেই আছে, তারা বাইরে রয়েছে। তাহলে? কিন্তু আমার তো এখন ওসব কিছু ভাববার সময় নেই। কিন্তু আপনাকে এখন আমার বাড়িতে থাকতে দিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। মরালি বললে, আপনার মতো লোকও যদি একথা বলেন তাহলে আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় চাইব? কে আমার মতো মেয়েদের বাঁচাবে? আমাদের ইজ্জত কে রাখবে? জগৎ শেঠজির বোধহয় দয়া হলো। হয়তোবা নিজেকে বাঁচাবার জন্যই বললেন, আপনি এখন চেহেল সুতুনে যান বেগম সাহেবা। পরে আমি হাতিয়ারগড়ে আপনার স্বামীর সঙ্গে পরামর্শ করে আপনাকে খবর দেব। কিন্তু আমাকে আপনি খবর দেবেন কি করে? আপনিই বলুন, আপনাকে কি করে খবর দেওয়া যায়? মরালি বললে, একজন লোক আছে আমার, তার কাছেই আমি খবর নিতে পারবেন। কে সে? চকবাজারে সারাফত আলী নামে এক খুশবু তেলওয়ালা আছে, সেইখানে সে থাকে। তার নাম কান্ত, কান্ত সরকার। তাকে খবর দিলেই আমি খবর পেয়ে যাব। সে কে? জগৎ শেঠজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মরালি বললে, সে আমার দেশের লোক। ওদিকে পাশের ঘরে তখন ওয়াটস আর উমিচাঁদ অন্য মতলব করছে। যখন মরিয়ম বেগম এসে গেছে জগৎ শেঠজির বাড়িতে তখন আর দেরি করা চলে না। চলুন চলুন। উমিচাঁদের রক্তের মধ্যে তখন সন্দেহের ফোনা ফসফস করে উঠেছে। একবার ফিরিঙ্গি কোম্পানির হাতে ধরা পড়েছে আগে, আর একবার এই মরিয়ম বেগমের হাতেও ধরা পড়েছিল। এবার ধরা পড়লে আর ছাড়া পাওয়া যাবে না। চলুন চলুন। ভিখু শেখ তখনও কড়া নজর রেখে ফটকের সামনে পায়চারি করছে। হঠাৎ পেছন থেকে দুজন শাড়ি পাদমিকে আসতে দেখে পা খাড়া করে বুক চিতিয়ে দাঁড়ালো। সেলাম হুজুর।
কিন্তু তখন আর সেলামের প্রতিদান দেবার সময় নেই কারণ। ওয়াট সাহেব বোরখাটা পরে নিয়ে মুখ ঢেকে দিয়েছে। তারপর সোজা পালকিতে উঠে চড়ে বসল দুজনেই। রাত শেষ হয়ে আসছে। মহিমাপুরের আকাশের পূব দিকে তখন একটা তারা জল জল করে জ্বলছে। সমস্ত পৃথিবী নিস্তব্ধ। সমস্ত হিন্দুস্থান ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুম নেই ইতিহাসের। সে নিঃশব্দে নিজের খাতায় সাল তামামি করে চলেছে অতীত, বর্তমান আর ভবিষ্যতের। সামনের সাদা পাতায় তখন আরও কি কি লিখবে ভাবছে। মৃত্যু না জীবন, পতন না উত্থান, ধ্বংস না সৃষ্টি। মোতমন উল মুলুক আলাউদ্দুল্লাহ জাফর খা নিশিরি নাসির জং মুর্শিদ কুলি খা যে মসনদ পয়দা করে গিয়েছে, তার যদি অসম্মান কেউ করে তো তার শাস্তির বিধান লেখা হচ্ছে তখন সেই সাদা পাতায়। ইতিহাস পুরুষ লিখছে আর ভাবছে। 1707 সালে হিজড়ি 1118 28 জেকদ 21 ফেব্রুয়ারি তারিখে যে বাদশাহ ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে নশ্বর দেহ রেখে বেহেস্তে চলে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল তোমাদের মসনদ। হে ক্ষণভঙ্গুর মনুষ্য সমাজ, কিছুই চিরস্থায়ী নয়। ইহা স্থির জানিবে যে তোমাদের নিয়মের চেয়ে আমার নিয়ম আরও কঠোর, আরও নিষ্ঠুর। আমি নিয়ম স্থির করে দিয়েছি যে যেখানে অত্যাচার সেখানেই পতন, যেখানে অন্যায় সেখানেই ধ্বংস, যেখানে অপব্যয় সেখানেই বিলোপ। এই নিয়ম তোমরা জানো বা না জানো, শোনো বা না শোনো, অনাদিকাল ধরে এই নিয়ম লঙ্ঘন করে কেউ অবিনশ্বর হতে পারেনি। দোর্দণ্ড প্রতাপ মহাপ্রাণ আকবর বাদশাহ যে মহতী শাসননীতির প্রবর্তন করে প্রকৃতপুঞ্জের হৃদয় শাসনে দেশীয় ভূপালের সিংহাসন রচনায় প্রকৃষ্ট উপায় উদ্ভাবন করেছিলেন, তার অদূরদর্শী উত্তরাধিকারী ভ্রান্তিনীতির অনুসরণ করে মোঘল রাজশক্তিকে ঘৃণাস্পদ করে তুলেছিল বলেই আমি তার পতন ঘটিয়েছি। সামনে পতনের সংকেত দিলাম। তোমরা যদি সেই সংকেত চিনতে পারো তো বাঁচবে, নয়তো ভাগীরথী স্রোতে তোমাদের ভাগ্য বিলুপ্ত হয়ে যাবে। 200-300 বছরের মতো। আজ 11 জুন তারিখের শেষ রাত্রে ইহা লিখিতং। শুভমস্তু। ফ্লেচারকে আগেই পাঠিয়ে দিয়েছিল ওয়াট। ফ্লেচার বলেছিল, এ চিঠি কর্নেল সাহেবকে দেব নাকি অ্যাডমিরাল সাহেবকে? ওয়াটস বললে, প্রথমে ক্যালকাটার ফোর্টে যাবে অ্যাডমিরাল ওয়াটসনের কাছে, তারপর ওয়াটসনকে নিয়ে যাবে পেরিন সাহেবের বাগানে কর্নেল ক্লাইভের কাছে। ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। রাত্রে ঝাপসা অন্ধকারেই ফ্লেচার চলে গিয়েছিল, কিন্তু খানিক পরে আবার এসেছে। স্যার। কি কি হলো, গেলে না? ফ্লেচার বললে, স্যার, মরিয়ম বেগম সাহেব আজ ক্যালকাটায় যাচ্ছে। চমকে উঠেছে উমিচাঁদ। কি বললে? স্যার, বশির মিয়া, নিজামতে স্পাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর দাঁড়ালো না ফ্লেচার, কিন্তু কাশিমবাজারের কুঠিতে বসেও মনটা খচখচ করতে লাগলো। তাহলে তো তাদের সব ষড়যন্ত্র জেনে ফেলেছে মরিয়ম বেগম। উমিচাঁদ বললে, আমিও যাই। ওয়াটস বললে, তুমি একলা গেলে কেউ জেনে ফেলবে, তার চেয়ে। তারপর একটু ভেবে বললে, তার চেয়ে আমিও তোমার সঙ্গে যাব। কোথায়? ক্যালকাটায়। মরিয়ম বেগম যখন সব জেনেই ফেলেছে তখন এখানে থাকা আর সেফ নয়। সেবারের মতো তাহলে নবাব আবার আমাকে অ্যারেস্ট করবে। উমিচাঁদ বললে, তাহলে কুঠি দেখবে কে? কেউই জানবে না আমরা চলে যাচ্ছি, এখানে কাউকে জানাবো না। তোমার সঙ্গে যেমন আমি মর্নিং ওয়াক করতে বেরোচ্ছি, এভাবেই 2টো ঘোড়া নিয়ে দুজনে চলে যাব। তারপর? ওয়াটস বললে, সে তার পরের কথা পরে ভাবা যাবে। এখানে সব জানাজানি হয়ে গেছে, এক্ষুনি নবাবের লোক এসে যাবে। উমিচাঁদ বললে, কিন্তু মরিয়ম বেগম কলকাতায় কি করতে যাবে? সেখানে তার কি কাজ? আবার ক্লাইভ সাহেবের কাছে যাবে নাকি? আবার কি মতলব? ওয়াটস বললে, কি জানি কি মতলব। কর্নেল সাহেবের তো আবার মেয়ে মানুষের ওপর দুর্বলতা আছে।
তাকে মিসগাইডও করতে পারে। আর দেরি নয়, যেখানকার জিনিস সেখানেই পড়ে রইল। কাশিমাজার কুঠি থেকে দুইজন ভোরবেলা বেরোলো ঘোড়ায় চড়ে। সবাই দেখলে সাহেবেরা বেড়াতে বেরোচ্ছে। ফিরিঙ্গিকুঠি সাহেবেরা এমনি করেই রোজ বেড়ায়। চাষারা লাঙল নিয়ে ক্ষেতের দিকে চলেছে। বর্ষার আগেই ক্ষেত খুঁড়ে তৈরি রাখতে হবে। তারপর যখন আরও সকাল হলো তখন সামনে ধুধু করছে ফাঁকা পুরো জমি। সেখানে তখন কেউ লোকজন আসেনি। দুটো ঘোড়া জোর কদমে ছুটতে লাগল। যখন আর কেউই দেখবার ভয় নেই তখন অগ্রদ্বীপের কাছে এসে ঘোড়া থেকে নেমে পড়ল ওয়াট। ঘোড়া দুটোকে ছেড়ে দিলে, যা চড়ে চড়ে ঘাস খেয়ে বেড়া। কাদের একটা নৌকো ছিল ঘাটে, সেই নৌকোটা নিয়েই উমিচাঁদ আর ওয়াট বাইতে লাগল। বললে, কামন উমিচাঁদ, কুইক কুইক কুইক। সাহেবের গায়ে ক্ষমতা আছে বটে। নবদ্বীপে পৌঁছেই ভালো বজরা পাওয়া গেল। খবর পেয়ে কোম্পানির সাহেব পাঠিয়ে দিয়েছে। ওয়াট জিজ্ঞেস করলে, ফ্লেচার সাহেব এত শিগগির পৌঁছলো কি করে? হুজুর গহনা নৌকোকে টাকা দিয়ে জলদি জলদি চলে গেছেন। কোম্পানির ফৌজ কালনা দিকে রওনা দিয়েছে। তোমাকে কে পাঠালো? অ্যাডমিরাল সাহেব। বেশ মজবুত বজরা। নবদ্বীপের ঘাট থেকে উঠলে কালনায় পৌঁছতে দেরি হবার কথা নয়। দাড়িরা ঝপঝপ করে দাঁড় টেনে চলতে লাগল। বদর বদর। ওদিকে হরিচরণে তখন ভয় লেগে গেছে। সত্যি সত্যি নিজামতের নৌকো নাকি? হরিচরণও তাগাদা দিতে লাগলো দাড়িদের। একটু জোরে জোরে পারবাও মিয়া, জোরে জোরে। কিন্তু আর বোধহয় ঠেকানো গেল না। পেছনের নৌকোটা যেন তীরের বেগে ছুটে আসছে। চারদিক অন্ধকার। বজরার আলোটা নিভিয়ে দিয়েছে হরিচরণ। তবুও যেন তাদের লক্ষ্য করেই জোরে জোরে বজরাটা ছুটে আসছে। দুটো বজরায় জোরে চলেছে, কিন্তু আর পারা গেল না। পেছনের বজরাটা কাছে আসতেই হরিচরণ চিৎকার করে উঠেছে, সামাল সামাল। কিন্তু কারা যেন হরিচরণকে ধরে তার গলাটা টিপে ধরেছে। নৌকোর উপর ধস্তাধস্তির শব্দ হলো খানিকক্ষণ। দুর্গা বাইরে উঁকি মেরে দেখলে অন্ধকারে কালো কালো কটা ছায়ামূর্তি তাদের নৌকোয় উঠে পড়েছে। কে? কারা তোমরা? বৌরানী ভয়ে দুর্গার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলেছে। দুর্গা আবার চেঁচিয়ে উঠলে, কে? কারা তোমরা? ওয়াটস তখনও নিজের বজরার মধ্যে বসে আছে। জিজ্ঞেস করলে, ভেতরে লেডি কেউ আছে? জেনা না? মেয়ে মানুষ? হ্যাঁ হুজুর, একজন নয়, দুজন। ওয়াটস উমিচাঁদের দিকে চাইলে, বললে, দেখলে তো, আমি বলেছিলাম। মরিয়ম বেগম লুকিয়ে পালাচ্ছিল, তাই আমাদের দেখে বজরার বাতি নিভিয়ে দিয়েছিল। তারপর দাঁড়িয়ে উঠে বললে, চলো ওই নৌকোয় গিয়ে দেখে আসি। উমিচাঁদ বললে, কিন্তু দুজন কেন? সঙ্গে কি নানি বেগম সাহেবা আছে? তা হয়তো হবে, কিংবা কোনো বাঁধি। ওয়াটস আর উমিচাঁদ দুজনেই এ নৌকো থেকে ও নৌকোয় গিয়ে উঠল। মরিয়ম বেগমের নৌকোর দাড়ি মাঝি মল্লাদের হাত পা মুখ সবই তখন বাঁধা হয়ে গেছে। তারা পাটাতনের ওপর পড়ে রয়েছে, কথা বলতে পারছে না। উমিচাঁদ বললে, খুব সাবধান ওয়াটস, মরিয়ম বেগম সাহেবার পেট কাপড়ে ছোড়া থাকে। ওয়াটস বললে, থাক, আমার কাছেও পিস্তল আছে। আর ওদিকে যখন রাত আরও গম্ভীর হলো, মতিঝিলের ভেতরে নবাবের হঠাৎ কেমন মনে হলো, ঠিক যেমন করে রোজ রাত আসছিল তেমনি করে আর রাত এলো না। প্রতিদিন মরিয়ম বেগম সাহেবা আসে, প্রতিদিন এসে পাশে বসে, রামপ্রসাদের কথা বলে, উদ্ধব দাসের কথা বলে, আর ঘুম পাড়িয়ে দিয়ে কখন যে পালিয়ে যায় টেরও পাওয়া যায় না। বড় আরামেই কাটছিল কদিন। অনেক দিন পর একটু শান্তির মুখ দেখেছিল নবাব। নানি বেগম যেদিন আসতো মির্জা জিজ্ঞেস করত, কেমন আছো নানিজি? নানি বেগম বলতো, তুই কেমন আছিস মির্জা? আমি খুব ভালো আছি নানিজি। নানি বেগম বলতো, তুই ভালো থাকলেই আমি ভালো থাকি মির্জা। আমার নিজের বলতে তো আর কিছুই নেই, তুই আমার সব।
আচ্ছা নানিজি। মির্জা যেন হঠাৎ কি বলতে চায়, তারপর বলে, আচ্ছা নানিজি, ছোটবেলায় তুমি আমাকে অনেকবার ভালো হবার কথা বলতে না? হ্যাঁ, বলতাম। কিন্তু কেন রে? ও কথা জিজ্ঞেস করছিস কেন? মির্জা বলে, কিন্তু তখন কেন তোমার কথা শুনিনি নানিজি? তোমার কথা না শুনলে আমাকে তুমি বকনি কেন? কেন আমাকে বলনি যে এ জীবনেই পাপের ফল ভোগ করতে হয় মানুষকে? কেন তুমি শেখাওনি আমাকে যে মসনদের চেয়ে মানুষের ভালোবাসা আরও বড় মসনদ? নানি বেগম বলতো, কিন্তু হঠাৎ তোর এ কথা কেন মনে এলো রে? না নানিজি, আমি কোরআন শুনছিলাম। কোরআন শোনার পর আমার আবার ঘুম এলো। আজকাল রাত্রে ভালো করে ঘুমোই, তা জানো নানিজি? নানি বেগম বলতো, সে তো ভালো কথা রে, সেজন্যই তো আমি কোরআন রোজ পড়ি। তাহলে তুমি আমার নানাকে এসব শেখালে না কেন? নানি বেগমের মুখের জবাব বন্ধ হয়ে আসতো কথাগুলো শুনে। নানি বেগমে কি সেদিন কম কষ্ট পেয়েছিল? এই মসনদ কি কারোর কাছে আরামের মসনদ ছিল কোনো দিন? নবাব আলীবর্দী কি বিশ্বাসঘাতকতা করেনি নবাব সুজাউদ্দিনের সঙ্গে? একদিন যে আলীবর্দীকে, যে হাজি আহমদকে সুজাউদ্দিন আশ্রয় দিয়েছিল, তার বিশ্বাসঘাতকতা করতে কেন নবাব আলীবর্দী ঘাট বাঁধল না? সরফরাজ তো কোনো অন্যায় করেনি, তবে কেন আলীবর্দী খাঁ তাকে খুন করতে গেলেন? এ কথা সত্যি যে হাজি আহমদ বিষ খাইয়ে সুজাউদ্দিনকে খুন করেছিল? বলো, এ কথা কি সত্যি? এসব কথা এতদিন পর কেন মনে এলো মির্জা? না, তুমি বলো, তোমাকে বলতেই হবে, তোমাকে এর জবাব দিতেই হবে। এরপর নানিজির আর কোনো জবাব দেবার থাকতো না। তাহলে আর যদি আমাকে কেউ বিষ দিয়ে নবাব সুজাউদ্দিনের মতো খুন করে ফেলে, তখন তুমি কাঁদতে পারবে? যেমন করে নবাব সরফরাজকে আমার নানাজি খুন করেছিল, তেমনি করে আমাকেও যদি কেউ খুন করে, তো তুমি তাকে দোষ দিতে পারবে? বলো, পারবে? নানিজি কথাগুলো শুনে শুধু কাঁদে, এ জবাব দিতে পারে না। বলো নানিজি, তোমাকে বলতেই হবে, বলো। কি বলবো, বল। মির্জা বলে, সত্যি বলো না নানিজি, আমি আমার নিজের পাপের ফলও ভোগ করব, আবার নবাব আলীবর্দীর পাপের ফলও ভোগ করব? দিল্লির বাদশা যদি কোনো অন্যায় করে থাকে, তার ফলও ভোগ করব আমি? নানিজি এসব কথা বেশিক্ষণ শুনতে পারত না, ঘর ছেড়ে চলে যাবার চেষ্টা করত, কিন্তু মির্জা ছাড়ত না, বলতো, বলো না নানিজি, আমি কি করব? নানিজি একটু শক্ত হবার চেষ্টা করত মির্জার সামনে, বলতো, কেন রে? এখন তো তোর সব ঠিক হয়ে গেছে, এখন তো আর কোনো অশান্তি নেই, তুই যা চেয়েছিলি সবই তো পেয়েছিস। মির্জা বলতো, আমি কি পেয়েছি নানিজি? কেন, কি পাসনি তুই? তুই এই মসনদ চেয়েছিলি, তা তো পেয়েছিস। মির্জা বলতো, একে মসনদ পাওয়া বলেন নানিজি? চারিদিকের এই ষড়যন্ত্র, এই দুশ্মনী, এটাই কি আমি চেয়েছিলুম? তাহলে বল, কি চাস তুই? মির্জা বলতো, আমি একটু ভালোবাসা চাই নানিজি, এখন আর কিছুই চাই না। কেন, আমি কি তোকে ভালোবাসি না? তুমি ভালোবাসলে কি হবে নানিজি, আমি তো তোমাকে ভালোবাসি না। মরিয়ম বেগম সাহেবা আমাকে বলেছে, ভালোবাসা পেলেই শুধু হয় না, ভালোবাসার প্রতিদানও দিতে হয়। তা তুই কি আমাকে ভালোবাসিস না মির্জা? মির্জা বলতো, আমি তোমাকে কি করে ভালোবাসবো নানিজি? পাপ করে করে কি আমার বুকের মধ্যে আর কিছু ভালোবাসা আছে যে ভালোবাসবো? নানিজি বলতো, তুই আর ওসব কথা ভাবিস না মির্জা, ওসব কথা ভাবলে মসনদ রাখা চলে না, মসনদে বসলে ওসব কথা ভাবতে নেই। কে কি ভাববে, কার কি ক্ষতি হবে, কে আমাকে ভালোবাসলো না বাসলো, ওসব নবাব বাদশার ভাবনা নয়, ও ভাবলে তোর মাথা খারাপ হয়ে যাবে। আমার মাথা খারাপই হয়ে গেছে নানিজি, কিন্তু এই বয়সে মাথা খারাপ হলে তো তোর চলবে না মির্জা,
তোর ভালো মন্দের ওপর যে আমাদের সকলের ভালো মন্দ নির্ভর করছে রে। তোর একটা কিছু হলে তখন আমরা কি করব? কোথায় যাব আমরা? আমাদের কথাও তো একবার ভাববি তুই। চেহেল সুতনে এসে নানি বেগম মরালিকে জিজ্ঞেস করত, কী রে মেয়ে, মির্জা আজকাল অমন করে কথা বলে কেন রে? তুই ওকে কি শিখিয়েছিস? কি বলেছিস ওকে? তুই কি আমার সর্বনাশ করতে চাস? কেন নানিজি? কেন তুই জানিস নে? তুই জানিস নে যে নবাব বাদশাদের ওসব কথা শোনাতে নেই? মরালি বলতো, কেন নানিজি? নবাব বাদশারা কি আলাদা? আলাদা না হলে খোদা তালা তো সকলকেই নবাব করতে পারত। সকলকে নবাব করেনি কেন? নবাব বাদশারা যদি আলাদা না হতো তাদের কেউ ভয় করত, ভক্তি করত? কিন্তু তোমার মির্জা যে তাতে শান্তি পায় না নানিজি। শান্তির জন্যই তো আমি কলকাতা থেকে আসবার সময় তোমার নাতিকে রামপ্রসাদের গান শুনিয়ে দিলুম। শান্তির জন্যই তো তোমার নাতি আজকাল মৌলভী সাহেবকে ডাকিয়ে কোরআন পড়ছে। মসনদের চেয়ে তো শান্তি বড় জিনিস নানিজি। নানিজি বলতো, যা ভালো বুঝিস কর বাপ, আমার কিন্তু ভয় করছে। মরালি বলতো, না নানিজি, দেখো তোমার কোনো ভয় নেই, তোমার মির্জা এবার ভালো হয়ে যাবে। কিন্তু আমার মির্জার জন্য তোর এত ভাবনা কেন রে? আরও তো কত বেগম রয়েছে চেহেল সুতুনে, তারা তো কেউ এমন করে ভাবে না। মরালি বললে, তারা তো আমার মতো কেউ এত হতভাগী নয় নানিজি। সেই তোর এক কথা। তোর কি হয়েছে বলতো? কিসের দুঃখ তোর? বললুম তো তোকে, তোকে না হয় তোর স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছি, না হয় তুই যা চাইবি তাই করে দেব। তুই কিছুই তো চাস না। মরালি বলতো, ভগবান যে আমার চাওয়ার মুখে ঝাঁটা মেরে দিয়েছে নানিজি। লোকে স্বামী চায়, সংসার চায়, ছেলে মেয়ে চায়, কিন্তু আমি যে সেসব কিছুই চাইতে পারিনি নানিজি। কেন? তোর কি হয়েছে খুলে বল না, চেষ্টা করে না হয় দেখি কিছু করতে পারি কিনা তোর জন্য। মরালি বলতো, তোমার নাতিও আমাকে সে কথাই বলে নানিজি। তা সে তো ঠিক কথাই বলে বাছা, মির্জা তোকে ভালোবাসে বলেই ওই কথা বলে। মরালি বলে, আমি সে কথা জানি নানিজি, কিন্তু ওই যে বললুম, ভগবান আমার সব চাওয়ার মুখে ঝাঁটা মেরে দিয়েছে। চাইতে কি আমার অসাধ? কিন্তু কেমন করে চাই? আমি বউ হয়েও কারোর বউ হতে পারলাম না, আমার স্বামী থেকেও কেউ আমার স্বামী হতে পারল না। নানিজি বলতো, কি জানি বাপু, আমি তোর হেঁয়ালির কথা বুঝতে পারি না। এ কথা বলে আর দাঁড়াতো না মরালি, সোজা তার নিজের ঘরে গিয়ে খেল দিয়ে দিত। এই যে কি যন্ত্রণা তা কাউকেই বোঝানো যেত না, কাউকে বোঝাতে চাইলেও কেউ বুঝতো না। কান্ত চেষ্টা করেও কখনো বুঝতে পারেনি। কান্তকে অনেকবার মরালি বলেছে, তুমি কেন আমার পেছন পেছন ঘুরছো? তুমি যাও না এখান থেকে, আমাকে না খুন করে কি তুমি শান্তি পাবে না? কান্ত বলতো, কেন? আমি তোমার কি করলুম? কেন তুমি আমার সামনে সামনে থাকো? কেন তুমি আসো আমার কাছে? তোমার কি আর কোনো চুলোয় যাবার জায়গা নেই? নিজামত ছাড়া কি আর কোথাও চাকরি জোটে না তোমার? কান্ত বলতো, কিন্তু তুমি তো আমাকে ডাকো মরালি, আমি একদিন না এলে তুমি তো আমাকে ডাকতে পাঠাও। যাও, এবার থেকে আর ডাকতে পাঠালেও আসবে না, খবরদার আর আসবে না। মাঝে মাঝে মরালিকে দেখে অবাক হয়ে যেত কান্ত, যেন পাগলের মতো আবোল তাবোল বকত। কান্তকে দেখলে যা ইচ্ছে তাই বলে গালাগালি দিত। আবার কিছুদিন দেখা না হলে ডেকে পাঠাতো। তখন কাছে গেলে মরালি বলতো, কি হলো, এই কদিন আসনি যে? কান্ত বলতো, তুমি তো আসতে বারণ করলে। বারে, আমি বারণ করলাম আর তুমিও তাই আসা বন্ধ করে দিলে? কান্ত বলতো, আমি আসিনি বটে, কিন্তু তোমার খবর আমি নিয়েছি। কিন্তু কেন আমার খবর নাও বলো তো তুমি? আমি তোমার কে? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক?
এরকম আবল তাবল কত বকত মরালি। জীবনে কান্ত কখনোই মরালিকে বুঝতে পারেনি। একবার মনে হতো মরালি তাকে পছন্দ করে, কান্ত যে তার কাছে লুকিয়ে লুকিয়ে যায় সেটা তার ভালো লাগে। আবার একদিন কী যে হয় তখন আর তাকে চেনা যায় না। সেই দিন ভোরবেলা মরালির তানজামটা যাচ্ছিল মতিঝিলের দিকে। কান্তও পেছন পেছন গেল। তানজামটা মতিঝিলের ভেতর গিয়ে ঢুকল। চবুতরায় নেমে ভেতরে যাবার মুখে কান্তকে দেখে থমকে দাঁড়ালো। বললে, কি হলো, তুমি আবার এখানে কেন? তুমি যে আমায় আসতে বলেছিলে। আমি আবার কখন আসতে বললুম? সেই যে উদ্ধব দাসকে নিয়ে আসতে বলেছিলে, তাকে এনেছি মুর্শিদাবাদে। অনেক কষ্টে তাকে মল্লাহাটি থেকে ধরে এনেছি। কিন্তু এখন তো আমার শোনবার সময় নেই। নবাবেরও গান শোনবার সময় হবে না এখন। কান্ত বললে, তাহলে কি তাকে চলে যেতে বলবো? মরালি কি যেন ভাবলে, তারপর বললে, এখন যে ভীষণ কাণ্ড বেঁধে গেছে এর মধ্যে, তুমি কিছু জানো না? বোধহয় আমিও আর বাঁচব না। সে কি? কান্ত অবাক হয়ে গেল মরালির কথা শুনে। মরালি বলছে কি? অনেকদিন কান্তই মরালিকে সাবধান করে দিয়েছে, আর আজ মরালি কান্তকে ভয় পাইয়ে দিলে। কান্ত আরও কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু ওদিকের চবুতরার মধ্যে যেন কারা এলো। অনেক লোকজনের ভিড় হতে লাগলো। তবুও কান্ত এগিয়ে গিয়ে বললে, কি হয়েছে বলো না মরালি। মরালি বললে, ওয়াট সাহেব কাশিমবাজার কুঠি ছেড়ে পালিয়েছে। কান্তর মনে আছে, সেদিন সেই ওয়াট সাহেবের পালিয়ে যাওয়া উপলক্ষ করেই সমস্ত মুর্শিদাবাদে যেন ঝড় বয়ে গিয়েছিল। সেদিন আর ভালো করে ঘুমই হয়নি কান্তর। আর শুধু কান্তরই কেন, মুর্শিদাবাদে কি কারুর ঘুম হয়েছিল? চকবাজারের রাস্তায় আবার সবাই গুজগুজ ফিসফিস আরম্ভ করেছিল। সবাই সেই সময় কান পেতে থাকত। মির্জাফর সাহেব নাকি ফিরিঙ্গি ফৌজের সঙ্গে হাত মিলিয়েছে। আপনি কিছু শুনেছেন জানাব? কিছুই শোনেননি? এই ওকে জিজ্ঞেস করে, ও ওকে জিজ্ঞেস করে। চকবাজারের রাস্তায় রাস্তায় আবার ঘোট ঘোট জটলা হয়। সকলের মুখ শুকিয়ে যায় খবর শুনে। তবে কি হবে? আবার লড়াই শুরু হবে নাকি? তাহলে মরিয়ম বেগম সাহেব এতদিন কি করছে? যে গণৎকারটা রোজ মানুষের ভাগ্য গণনা করত চকবাজারের রাস্তায় বসে, সেও যেন তখন অন্যমনস্ক হয়ে অন্য আলোচনা করছে। কান্ত সব কথা কান পেতে শুনতে লাগলো সমস্ত দিন ধরে। এ কি হলো? বুড়ো সারাফত আলী আবার রোজগার মতো সন্ধেবেলা খুশবু তেলের দোকান খুলে বসল। আবার রোজগার মতো আগরবাতির ধোঁয়ার সঙ্গে তামাকুর গন্ধ মিশে রাস্তা মাতোয়ার করে তুলল। কথাটা বোধহয় সেও শুনেছে। ইয়া আল্লাহ, জিন্দেগির আশা তাহলে পূরণ হবে তার। নেশা তার আরও চড়ে যায়। সন্ধেবেলা বাড়িতে ফিরতেই উদ্ধব দাস জিজ্ঞেস করে, কি গো বাবু সাহেব, তোমার নবাব আমার গান শুনবে না? আর ওদিকে বহুদিন পর ছোটমশাই আবার হাতিয়ারগড়ে ফিরে এসেছে। কোথায় মুর্শিদাবাদ, কোথায় কেষ্টনগর, কোথায় কালীঘাট আর কলকাতা, সব জায়গায় ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়েছিল। জগা খাজাঞ্চি মশাই একলা আর কত দিক সামলাবে। ডিহিদার রেজা আলীও বসে থাকবার লোক নয়, একটা না একটা ছুতো করে খাজাঞ্চিখানায় আসে। মুন্সি পাঠায়। খুদ মুর্শিদাবাদ থেকে আরও ভেট চেয়ে পাঠিয়েছে নিজামত, তারই তাগাদা করে। ঘি নয়তো গুড় নয়তো তামাক। আবহাওয়া দিয়েও রেহাই নেই। নিজামতের খাতায় যা লেখা আছে তা তো আদায় করবেই, তারপর যা লেখা নেই তারও বরাত আসে। কিন্তু আসবার সঙ্গে সঙ্গে মহিমাপুর থেকে জগৎ শেঠজির চিঠি নিয়ে লোক এসেছে। বড়গিন্নির মেজাজ আরও বিগড়ে গেল সব শুনে। বললে, তাহলে আর কি, চুপ করে ঠুটো জগন্নাথ হয়ে বাড়িতেই বসে থাকো, আর কিছুই করতে হবে না। ছোটমশাইয়েরও বলবার মুখ ছিল না। একদিন ছোটমশাইয়ের পূর্বপুরুষরা যে বংশের প্রতিষ্ঠা করে গিয়েছিল, ত্যাগ ভোগ সংযম সংগ্রাম দিয়ে
এই এতদিন পর যেন তারই পরীক্ষা হয়ে যাচ্ছে তার উপর দিয়ে। এতদিন পর যেন তারই পূর্বপুরুষ আবার বিদেহী আত্মা নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। এতদিন পর এসে যেন আবার বলছে, তোমার ধর্ম, তোমার বংশ, তোমার নিষ্ঠা, তোমার দেশ তোমার কাছে আজ সাহস চাইছে, তোমার কাছে তোমার বীর্য চাইছে। আজ তোমার পরীক্ষার দিন, আজ তোমার আত্মবিশ্লেষণের দিন। হয় তুমি ত্যাগ করে দরিদ্র হও, নয়তো আত্মধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো। একক সংগ্রাম যদি সম্ভব না হয় তাহলে যৌথ সংগ্রাম করো। এ তোমার নিজের অধিকারের প্রশ্ন নয়, এ তোমার নিজের বংশের অধিকার প্রতিষ্ঠারও প্রশ্ন নয়। এ তোমার রাজ্য, এ তোমার প্রজা সাধারণ সকলের অস্তিত্বের প্রশ্ন। সকলের অস্তিত্বের প্রশ্ন নিয়ে আজ ইতিহাস তোমার সামনে এসে দাঁড়িয়েছে। এর জবাব তোমাকে দিতে হবে। রাত্রে ঘুমোতে ঘুমোতেও ছোটমশাই জেগে ওঠে। প্রতিদিনকার পৃথিবী তার চাহিদা নিয়ে সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকে। বলে, কই তোমার জবাব দাও। বড়গিন্নি ভোরবেলা বুড়ো শিবের মন্দির থেকে পুজো দিয়ে ফিরে এসে বলে, কি ভাবছ? ছোটমশাই বলে, না, কই কিছুই ভাবছি না তো। বড়গিন্নি আর থাকতে পারে না, বলে, দোহাই তোমার, আর বসে থেকো না, একটা কিছু করো। তোমাকে চুপচাপ বসে থাকতে দেখলে আমার ভালো লাগে না। কিন্তু কি করব তুমি বলে দাও। আমি যদি বলবো তো আমি পুরুষ মানুষ হলেই তো পারতাম। একটা কিছু তো পরামর্শ দেবে। তোমাদের এত বড় বড় মাথা রয়েছে, তারা থাকতে আমি দেব পরামর্শ? ছোটমশাই বলে, মহারাজ তো বললেন আরও কিছুদিন সুবুর করতে। কেন? কিসের জন্য সুবুর করব? মহারাজের নিজের বউকে যদি নবাব চুরি করে নিয়ে যেত, মহারাজ কি সুবুর করতেন? না না, সে ব্যাপার নয়। ক্লাইভ সাহেব চেষ্টা করছে খুব। আমাকে বলে কিনা আমার বউ নবাবের হারেমের ভেতর মদ খায়। আমিও বললুম, তা কখনোই হতে পারে না। বড়গিন্নি বললে, তা বললে না কেন? সে মদই খাক আর জাহান নামে যাক, সে আমরা বুঝব। তা তো বললাম। তা শুনে কি বললে? ছোটমশাই বললে, এত ব্যস্ত মানুষ যে কথা বলবার সময়ই নেই সাহেবের। কথা বলতে বলতে লোক এসে গেল, আর আমরা চলে এলুম। আমি বলে এলুম, দরকার হলে আমি ফিরিঙ্গিদের টাকা কড়ি দেব, হাতি দেব। নবাবের সর্বনাশ না হলে আমার ঘুম হচ্ছে না। তুমি বলে এলে এই কথা? তা বলবো না? মহারাজের সামনেই ওই কথা বলেছি। মহারাজও তা সাক্ষী আছেন। মহারাজকে কি কম বলেছি? কাকে বলতে বাকি রেখেছি? জগৎ শেঠজির সঙ্গেও দেখা করে সব বলে এসেছি। তুমি কি ভাবছ আমি সেখানে গিয়ে চুপচাপ বসে থাকি শুধু? শুনলাম এখন নাকি নবাব ছোট বৌমার হাতের মুঠোর মধ্যে আছে। ছোট বউ যা বলে নবাব তাই করে। মুর্শিদাবাদের সব লোক সে কথাই বলছে। আর দুর্গা, সে মাগি কি করছে সেখানে বসে বসে? ছোট বোন না হয় আক্কেল গেছে, কিন্তু সে তো সে আনা, তার তো বুদ্ধি বিবেচনা আছে। সে কি বলে তাল দিচ্ছে? ছোটমশাই বললে, তাকে তো সঙ্গে পাঠালাম সব কিছু সামলাবার জন্যে, সে পর্যন্ত একটা খবর দিচ্ছে না। বড়গিন্নি বললে, তার কথা ছেড়েই দাও, সে ছোট লোক। ছোট লোকের আর কত বুদ্ধি হবে? কিন্তু তুই যে মুখ পুড়ি নিজের মুখটা পোড়ালি, আর সঙ্গে সঙ্গে আমাদের মুখও পোড়াচ্ছিস, তোর একটা আক্কেল বিবেচনা নেই? ছোটমশাই বললে, তুমি সব না জেনে না শুনে তাকে গালাগালিই বা দিচ্ছ কেন? দেব না? আমি তাকে নিজে ঘরে আনলুম, আমি তাকে এই বাড়ির বউ করে আনলুম, আর আমারই এমন করে সর্বনাশ করলে। আমি তার এই সংসার নিয়ে কি করে দিন কাটাচ্ছি তা সে বুঝতে পারছে না। এ কি আমার সংসার না তার সংসার, নাকি ভূতের সংসার? জগা খাজাঞ্চি ভয়ে ভয়ে কাছে আসে। কাজকর্ম বুঝিয়ে শৈশাবুত আদায় করে নিয়ে চলে যায়। সেদিন তার উপরেও রেগে খাপ্পা হয়ে গেলেন ছোটমশাই। বললে, সব কাজ যদি আমাকেই করতে হবে তা তুমি আছো কি করতে খাজাঞ্চি বাবু? মাথা চুলকোতে চুলকোতে চলে যায় খাজাঞ্চি বাবু।
অথচ এই জগা খাজাঞ্চিবাবু আছে বলেই তবুও টিকে আছে হাতিয়ারগড়। তাও জানে ছোটমশাই। আবার সেদিন কিনা জগা খাজাঞ্চিবাবু সামনে আসতেই রেগে উঠলেন ছোটমশাই। আবার আবার কি করতে এসেছো শুনি? আমাকে না মেরে তুমি ছাড়বে না। কিন্তু জগা খাজাঞ্চিবাবু একটা চিঠি দিতেই ছোটমশাই অবাক হয়ে গেল। কার চিঠি? চিঠিখানার চেহারা দেখেই ছোটমশাই একেবারে লাফিয়ে উঠেছে। জগৎ শেঠজির নিজের নামের শিলমোহর করা লেফাফা। চিঠিখানার এক ধার ছিঁড়ে ফেলেই ভেতরের লেখা পড়তে লাগলো ছোটমশাই। এই পত্রবাহক মারফত জানাইতেছি যে আপনার সহধর্মিণী শ্রীমতী মরিয়ম বেগম সাহেবা কাল রাত্রে আমার হাভেলিতে আসিয়া আমার সহিত দেখা করিয়াছিলেন। তিনি আপনার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছুক। আমার নিকট তিনি নিজের দুঃখ দুর্দশার কথা সবিস্তারপূর্বক নিবেদন করিলেন। আমি তাহাকে আশ্বাস দিয়াছি যে আমি আমার যথাসাধ্য তাহার জন্য করিব। এই পত্র পাঠ মাত্র আপনি আমার এখানে চলিয়া আসিবেন, অন্যথা করিবেন না। এখানে নিজামতের ব্যাপারে নিরিতশয় গণ্ডগোল চলিতেছে। কখন কি হয় কিছুই বলিতে পারা যায় না। এই সময়ে আপনার সহধর্মিণীকে সরাইয়া লওয়া যাইতে পারে। পরে এই সুযোগ আর কখনো নাও আসিতে পারে। ইতি। ছোটমশাই চোখ তুলে দেখলে জগা খাজাঞ্চি মশাই তখনও সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে, এই লোক কোথায়? আগে অতিথিশালায় বসিয়ে রেখে এসেছি। ছোটমশাই বললে, ঠিক আছে, তাকে যেতে বলে দাও। জগা খাজাঞ্চি মশাই চলেই যাচ্ছিল। পেছন থেকে আবার ডাকলে ছোটমশাই, শোনো। জগা খাজাঞ্চি মশাই ফিরল। ছোটমশাই কি বলতে গিয়েও থেমে গেল। বললে, না থাক, তুমি যাও। জগা খাজাঞ্চি মশাই চলে যেতে ছোটমশাই চিঠিখানা হাতে নিয়ে বড় গিন্নির মহলের দিকে চলতে লাগল। আপনি ফেব্রুয়ারির সন্ধির অনুরূপ কার্য না করিয়া নানা প্রকার ছল করিয়া আসিতেছেন। 4 মাসে অঙ্গীকৃত অর্থের মাত্র পঞ্চমাংশ শোধ করিয়াছেন। সন্ধিবন্ধনের সঙ্গে সঙ্গে ইংরেজগণকে বাংলা হইতে তাড়াইবার জন্য ফরাসি সেনাপতি বুশিকে আহ্বান করিয়াছেন। ফরাসি সেনানী লকে এখনও রাজধানী হইতে 50 ক্রোশ দূরে নিজ অর্থে পোষণ করিতেছেন। অকারণে ইংরেজগণকে অপমান করিয়াছেন। ফৌজ পাঠাইয়া কাশিমবাজার কুঠি অনুসন্ধান করিয়াছেন। একবার ইংরেজ উকিলকে দরবার হইতে দূর করিয়া দিয়াছেন। অঙ্গীকৃত স্বর্ণ মুদ্রা দেন নাই এবং উমিচাঁদি ইংরেজগণকে ঐরূপ অঙ্গীকারের কথা বলিয়াছে বলিয়া তাহাকেও নগর হইতে বহিষ্কৃত করিয়াছেন। পক্ষান্তরে ইংরেজগণ সহিষ্ণুতার সহিত সমস্তই সহ্য করিয়াছেন। পাঠান আক্রমণ সংবাদে ভীত হইলে তাহারা সাহায্য করিতে প্রস্তুত ছিলেন। এক্ষণে উপায়ন্ত না দেখিয়া ইংরেজ সৈন্য মুর্শিদাবাদ যাত্রা করিল। সেইখানে গিয়া আপনার দরবারের প্রধান পাত্রমিত্র মির্জাফর, দুর্লভরাম, জগৎ শেঠজি, মীরমদন ও মোহনলালের উপর ভার দিব। তাহারা যাহা মীমাংসা করিবেন, রক্তপাত পরিহারের জন্য আপনি তাহা স্বীকার করিয়া লইবেন, ভরসা করি। ইংরেজ ফৌজ আগেই কলিকাতা ছেড়ে চলে গেছে। ক্লাইভ সাহেব চিঠিটার নিচে সই করে ফ্লেচারের হাতে দিলে। তারপর নিজেও নৌকায় চড়ে বসলে। 200 নৌকোর ব্যবস্থা হয়েছে। পেরিন সাহেবের বাগানে তখন কেউই নেই বলতে গেলে, সব ফাঁকা। শুধু পাহারা দেবার জন্য কয়েকজন সেপাই রইল। ক্লাইভ সাহেব আরও কয়েকজনকে নিয়ে বজরায় উঠে বসল। কলকাতা থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে 6 ক্রোশ দূরে পাটুলি, আর পাটুলি থেকে 6 ক্রোশ দূরে কাটোয়া, সেখান থেকে আরও উত্তরে সাঁকায়। অ্যাডমিরাল ওয়ারসন আগেই চলে গেছে। হঠাৎ মনে হলো আরেকটা নৌকো দূর থেকে সাদা কাপড় ওড়াচ্ছে। হু ওয়াজ দ্যাট? ওকে, কারা ও? ক্লাইভ নৌকো থামাতে বললে স্টপ হিয়ার। পেছনের নৌকোটা ছুটতে ছুটতে আসছে শোঁসো করে। তারপর একটু কাছাকাছি আসতে ওয়াটস চিৎকার করে উঠল, কর্নেল! ক্লাইভ অবাক হয়ে গেছে। বললে, কাশিমবাজার কুঠি ছেড়ে চলে এসেছ? ইয়েস, কিন্তু আরেকটা নিউজ আছে কর্নেল। আমরা মরিয়ম বেগমকে অ্যারেস্ট করেছি। কোথায়? ভেতরে আছে। তারপর তারপর কি হলো? তারপর কি হলো
সেটা আমরা আগামী পর্বে শুনব। বলুন কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। তাহলে অপেক্ষা করি আগামী পর্বের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।